নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। আর আজকে আমাদের আলোচনার যে বিষয় তা হলো স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার। এই রোগের নাম শুনলেই মানুষের আতঙ্ক অনেকটা বেড়ে যায়। অনেক মানুষই ভাবেন যে এই রোগ থেকে আদৌ কি মুক্তি পেতে পারেন, এই রোগ থেকে ঠিক কতটা তাড়াতাড়ি সুস্থতা লাভ করা যায়। ঠিক সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর পেতেই কিন্তু আজকের এই আমাদের অনুষ্ঠান ডাক্তার বলছেন। এই অনুষ্ঠানে এই সম্পর্কে, এই রোগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্বাগত জানাবো অ্যাপোলো হসপিটালের সিনিয়র মেডিকেল অনকোলজিস্ট ডক্টর সন্দীপ গাঙ্গুলিকে। ডক্টর গাঙ্গুলি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেতে। ডক্টর গাঙ্গুলি, প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমি প্রথমেই বললাম যে যারা আমাদের দর্শকরা থাকবেন তারাও ভাববেন যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার এটা যথেষ্টই আতঙ্ক ছড়িয়ে দেয় মানুষের মধ্যে, সেক্ষেত্রে স্তন ক্যান্সার ঠিক কি? স্তন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন বা ব্রেস্ট ক্যান্সার হচ্ছে যেখানে ব্রেস্টের যে নর্মাল যে টিস্যু রয়েছে, যে নর্মাল টিস্যু, সেইখান থেকে যখন ওই কোনো কোষ যখন ক্যান্সারে পরিণত হয় তো সেখান থেকে ব্রেস্ট ক্যান্সারে পরিণত হয়। ব্রেস্ট ক্যান্সার আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে মহিলাদের মধ্যে মোস্ট কমন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার অবশ্যই এখানের যে ভারতের ক্ষেত্রে এই ক্যান্সার কিন্তু আমি যে বিষয়টা দিয়ে শুরু করেছিলাম যে এই ক্যান্সারের জন্য কিন্তু যে কোনো মানুষ যদি আক্রান্ত হন তাহলেই তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। সেক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সারের কি কি কারণ থাকতে পারে? ব্রেস্ট ক্যান্সারের কারণ কিছু হতে পারে যে আমরা মডিফাই করা যায়, আবার কিছু কারণ আছে যেগুলো নন মডিফাই করা যায় না। মডিফাই কারণ হচ্ছে ধরুন কোনো লাইফস্টাইল চেঞ্জেস, মানে আমরা যদি আমাদের বডি ওয়েট যদি ঠিকভাবে যদি মেনটেন যদি করতে পারি, বেশি মাত্রায় যদি আমরা ওবিস যদি না যদি হয়, অবভিয়াসলি ওইটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। তারপর হচ্ছে ধরুন আমরা মানে মহিলারা যখন তারা যখন মা হচ্ছেন, যারা যদি ঠিক সময় যদি মানে ঠিক বয়সে, মানে অনেক সময় দেখা গেছে যারা অনেক দেরি বয়সে তারা মানে মা হচ্ছেন, তো সেটা একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। বা অনেক সময় দেখা গেছে যে কোনো মহিলা যদি তাদের বাচ্চাদের যদি ঠিকভাবে যদি ব্রেস্ট ফিডিং যদি করে, সেটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর, মানে সেখান থেকে ব্রেস্ট ক্যান্সারের থেকে একটা প্রোটেকশন পাওয়া যায়। আবার কিছু রয়েছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, মানে ধরুন কারো বংশানুগত কারো যদি ক্যান্সারের যদি থাকে, মানে বংশানুগত জিনস যদি থাকে, ব্র্যাকা জিন বা এটি নানান ধরনের জিনস রয়েছে। বা ধরুন কারো খুব আগে মানে খুব কম বয়সে কারো ধরুন মানে মাসিক মানে মেনস্ট্রুয়াল মানে আর্লি মেনাক, মানে যেটাকে আমি বলি মাসিক শুরু হয়েছে, বা অনেকে ধরুন খুব লেট যদি কারো মেনোপজ যদি হয় তাদের ক্ষেত্রে একটা হাই রিস্ক থাকে। বা কারো ধরুন কোনো মহিলা বাচ্চা বা মেয়ে বাচ্চা যদি মেয়ে সন্তান যদি ছোটবেলায় কোনো লিউকেমিয়া বা লিম্ফোমার জন্য যদি চেস্টে যদি রেডিয়েশন বা রশ্মি যদি নিয়ে থাকে, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর থাকে ভবিষ্যতে স্তন ক্যান্সার হওয়ার জন্য। সেক্ষেত্রে ডাক্তারবাবু, আপনি স্তন ক্যান্সারের ক্ষেত্রে একটা জেনেটিক কথা বলছেন, সেখানে অনেক মানুষেরই কিন্তু একটা প্রশ্ন থাকে যে এই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার কি আদৌ জেনেটিক? স্তন ক্যান্সার 5 to 15% অবশ্যই জেনেটিক, আচ্ছা, যেটা বংশানুগত রান করে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আছে যে সব পেশেন্টদেরই মানে এরকম না যে কারোর ধরুন ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হয়েছে তার পরবর্তী জেনারেশনে স্তন ক্যান্সার হবেই। অ্যাকচুয়ালি আমরা যেটা করি যে যারা স্তন ক্যান্সার যারা পেশেন্ট তাদের আমরা ব্লাড টেস্ট করে তাদের মধ্যে একটা জেনেটিক টেস্টিং করি, সেখানে আমরা BRCA1 বা BRCA2 জাতীয় দুটো জিন আছে কি না সেটা আমরা দেখি। সেই জিন যদি থাকে তো পরবর্তী জেনারেশন বা তার ভাই বোনদের মধ্যে ক্যান্সারের একটা রিস্ক থাকে। কিন্তু দেখা গেছে যে 5 to 15% অফ ব্রেস্ট ক্যান্সারই শুধু একটা জেনেটিক, বাকি মেজরিটি অফ দ্য ক্যান্সার স্তন ক্যান্সার নন জেনেটিক। তো ওর সবাইকে ভয় পাওয়ার দরকার নেই যে মানে আমার মা বা আমার বোনের স্তন ক্যান্সার হয়েছে বলে যে আমারও যে সেরকম না। আচ্ছা, সেক্ষেত্রে যেটা এর পরের প্রশ্ন আপনার কাছে থাকবে সেটা হচ্ছে যে যদি কোনো মানুষ ধারণা করে তার কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে লক্ষণগুলো কি, মানে সিমটমসগুলো কি করে বুঝবে একটা মানুষ যে তার হয়তো বা সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে? ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হচ্ছে মানে ব্রেস্ট ক্যান্সারে একটা লাম্প অনেক সময় মানুষ লক্ষ্য করতে পারে, এবং সেটা মানে একটা বিশেষ ফিচার্স হচ্ছে যে সেই লাম্পটা হয় পেইনলেস, মানে কোনো ব্যথা থাকে না। আচ্ছা, সেটা পেইনলেস লাম্প হতে পারে এবং সেটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে লাম্পের বা সোয়েলিং ওই সাইজটা বাড়তে পারে। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস লক্ষণ। বা যদি ধরুন তারা দেখছে যে তাদের স্তনের মধ্যে উপর যে স্কিন যে চামড়া
সেখানে কোনো কুচকোনো বা কোনো চেঞ্জেস যদি হয় সেটাও একটা লক্ষণ হতে পারে। বা অনেক সময় হতে পারে যে অনেক মানুষ লক্ষ্য করতে পারে ধরুন তাদের বগলে বা গলায় কোনো ফোলা, নতুন করে কোনো ফোলা মানে ফুললো, জায়গাটা ফুললো এবং সেই জায়গাটা ফুলে বাড়ছে, সেটাও একটা রিস্ক হতে পারে যে ব্রেস্ট ক্যান্সারে হওয়ার একটা ইঙ্গিত দেয়। আচ্ছা, সেক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সার যদি কারোর হয়ে থাকে সেক্ষেত্রে তাদের জন্য কি কি পরীক্ষা করা দরকার? কোনো মহিলা যদি এরকম ব্রেস্ট লাম্প বা স্তনের সোয়েলিং বা লাম্প নিয়ে যখন আসে, তখন আমরা তাদেরকে প্রথমে একটা ম্যামোগ্রাফি করা হয়। সেই ম্যামোগ্রাফিতে আমরা দেখি যে আমরা কিছু স্কোর আছে, সেই স্কোর দিয়ে দেখা যায় যে এই মানুষের একটা সাসপিশিয়াস রয়েছে কি নেই। যদি দেখা যায় যে ক্যান্সার মানে স্তনের যে সোয়েলিংটা সেটা মানে আমাদের ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে, তখন আমাদের বায়োপসি করতে হয়। বায়োপসি না করে আমরা ক্যান্সার প্রুফ করা যায় না। এবং এটাই আমি শুধু বলবো একটা জিনিস, যে বায়োপসি করলে ক্যান্সার ছড়ায় না, তাই বায়োপসিটা অবশ্যই করানো উচিত ক্যান্সার হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য। আচ্ছা, একজন মহিলা তিনি কখন, কোন বয়সে এই ম্যামোগ্রাম করতে পারেন? ম্যামোগ্রাম অ্যাকচুয়ালি দেখা গেছে যে কোনো মহিলা যদি ধরুন তার কোনো রিস্ক ফ্যাক্টরস নেই, মানে সে একজন মানে নর্মাল, মানে তার কোনো পরিবারে কারো ক্যান্সারের হিস্ট্রি নেই, সেই মহিলা ম্যামোগ্রাম করতে পারে। তার যখন 50 বছর বয়স যখন হয় সেখান থেকে করতে পারে। এবং দেখা গেছে যে 74 বছর বয়স অবধি সে করতে পারে। এবার 50-এর নিচে কারা করবে? 50-এর নিচে করবে যাদের ধরুন কোনো ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, মানে কারো ধরুন তাদের মা বা বোন তাদের ক্যান্সার রয়েছে এবং তাদের হয়তো জেনেটিক টেস্টিং করে দেখা গেছে যে তাদের জিনে ওই অ্যাবনর্মাল জিন রয়েছে, তারা করতে পারে। বা ধরুন মানে কেউ, অনেক মানুষ হতে পারে তার ভীতি হতে পারে, কারণ তার মায়ের হয়েছে বলে সে মহিলা হয়তো ভয়, তো সেখানে একটা ডিসকাশন করে একটা 45 বছর বয়স থেকেও করা যেতে পারে। কিন্তু আইডিয়ালি 50 ইয়ার্সের পর থেকে করা উচিত। বছরে একবার বা 2 বছরে একবার করলেই, ম্যামোগ্রাম করলেই ঠিক। আচ্ছা, সেক্ষেত্রে ডক্টর গাঙ্গুলি, স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের কি কি স্টেজ রয়েছে একবার জানতে চাইবো। স্তন ক্যান্সারে অ্যাকচুয়ালি 4টে স্টেজ রয়েছে এবং আরেকটা রয়েছে প্রি ক্যান্সারাস, যেটা হচ্ছে DCIS, সেটা হচ্ছে ক্যান্সারের আগের স্টেজ। কিন্তু স্তন ক্যান্সার যখন হয়ে যায় তখন স্টেজ 4টে স্টেজ হয়। স্টেজ 1 হচ্ছে যখন টিউমারের সাইজটা খুবই ছোট। স্টেজ 2 হচ্ছে টিউমারের সাইজটা একটু বড় বা বগলে বা লিম্ফ নোডসগুলোতে সবে রোগ ধরা পড়েছে। স্টেজ 3 টিউমারের সাইজ যখন 5 সেন্টিমিটারের বেশি হয়ে যায়। এবং স্টেজ 4 হচ্ছে দুর্ভাগ্যবশত যখন রোগটা, স্তন ক্যান্সার যখন স্তন থেকে অন্যান্য শরীরে অন্যান্য অর্গ্যানে যখন ছড়িয়ে যায়, তখন ওইটাকে স্টেজ 4 স্তন ক্যান্সার বলা হয়। আচ্ছা, এই প্রতিটি পর্যায়ের কি বা প্রতিটি যে স্টেজ আপনি বললেন, সেই প্রত্যেকটার কি চিকিৎসাও আলাদা হয়ে থাকে? হ্যাঁ, প্রত্যেকটারই চিকিৎসা হয়ে থাকে। স্টেজ 1-এ আমরা নর্মালি সার্জারি করলেই পেশেন্ট সুস্থ হয়ে যায়। স্টেজ 2 বা স্টেজ 3 এবং কিছু স্টেজ 1-এ আছে তাদেরকে আমরা প্রথমে কিমোথেরাপি দিই। সিস্টেমিক কিমোথেরাপি বা কিমোথেরাপির মাধ্যমে টিউমারটাকে ছোট করে আমরা অপারেশন করি। বা অনেক সময় স্টেজ 2 ব্রেস্ট ক্যান্সারকে আমরা সার্জারি করে পরে কিমোথেরাপি বা হরমোন থেরাপি বা রেডিয়েশন দিতে পারি। স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার হচ্ছে যখন রোগ মানে অন্যান্য শরীরে অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে, তখন সেখানে সার্জারি করে বিশেষ কিছু লাভ হয় না। তখন আমরা শুধু কিমোথেরাপি আইদার মানে ইনজেকশনের মাধ্যমে বা ট্যাবলেটের মাধ্যমে রোগটাকে নিয়ন্ত্রিত করার প্রচেষ্টা করি। আচ্ছা, সেক্ষেত্রে ডক্টর গাঙ্গুলি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এইটা করলে কি এই স্তন বা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে নাকি কমে? অ্যাকচুয়ালি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি খুবই কন্ট্রোভার্সিয়াল এরিয়া। কারণ আগেকার দিনে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হতো, সেখানে দেখা গেছে যে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে কি হয়, আমরা মহিলাদের 2 ধরনের হরমোন, একটা ইস্ট্রোজেন এবং একটা প্রোজেস্টেরন হরমোন বেশি ডোজে দিতাম। এবং দেখা গেছে যে যখন কোনো মহিলা 3-4 বছরে ধরে ওই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছে, তাদের একটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আজকের দিনে দেখা গেছে যে অনেক হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে যেখানে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনের মাত্রা কম, সেখানে এখন দেখা গেছে যে চান্স কম আছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার, কিন্তু তাও বেশি দিন না নেওয়াই ভালো। সেক্ষেত্রে সাধারণ মানুষের নিশ্চয়ই এই প্রশ্ন একটা থাকবে ডক্টর গাঙ্গুলি, যে লাইফস্টাইল, জীবনধারায় কিছু পরিবর্তন এনে কি তারা এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমাতে পারে?
হ্যাঁ, কিছু ঝুঁকি নিশ্চয়ই লাইফস্টাইল মডিফিকেশনস আছে যেটা দিয়ে আমরা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারি। এক হচ্ছে বেশি মানে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করে যাওয়া, যাতে আমরা যাতে ওভারওয়েট যেন না হতে পারি। তারপর হচ্ছে আমরা ধরুন ধূম্রপান বা মদ্যপান যেন মহিলারা যদি অ্যাভয়েড যদি করে খুবই ভালো। আচ্ছা। এবং কিছু জিনিস আছে মানে আজকের দিনে অবশ্য সোশ্যাল লাইফে বলা খুব ডিফিকাল্ট, কিন্তু কেউ ধরুন তারা যদি ঠিক সময় যদি তারা যদি মা যদি হতে পারে বা তাদের যখন সন্তান বা কন্যা সন্তান হলো, তারা যদি তাদের কন্যা সন্তান বা সন্তানদের যদি ঠিকভাবে যদি ব্রেস্ট ফিডিং যদি করাতে পারে, তো সেখানে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আচ্ছা, তার মানে আপনি বলছেন যেমনটা যে সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। কারণ নর্মালি কি হয়, আমরা ব্রেস্ট ফিডিং কোনো মহিলা যখন ব্রেস্ট ফিডিং যখন করায়, সে তার রেগুলার যে মেনস্ট্রুয়াল সাইকেল সেটাকে বন্ধ হয়ে যায়, এবং সেই সময় যখন হয়ে যায়, তো ওই হরমোনের যে সার্জ মানে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনের যে মাত্রা যেটা বেড়ে যায় সময়ের সঙ্গে, সেটা কমে গেলে অনেক সময় দেখা গেছে সেটা ব্রেস্ট ক্যান্সারের জন্য প্রোটেকশন বা রিস্ক কমিয়ে দেয়। আচ্ছা ডক্টর গাঙ্গুলি, কোনো মানুষ যদি ব্রেস্ট ক্যান্সার থেকে সুস্থ হয়ে যান, তারপরে তাকে ফলো আপ ভিজিটটা ঠিক কত সময় অন্তর অন্তর তার করানো উচিত? ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার পর তাকে সেখানেই তার চিকিৎসা শেষ হয়ে যায় না, কারণ কেউ যদি এটা হরমোন থেরাপিতে থাকে তাকে একটা ট্যাবলেট খেতে হয়, কিন্তু নর্মালি তাকে অ্যাটলিস্ট 5 ইয়ার্স তাকে ফলো আপে থাকতে হয়। প্রথম 2 বছর 3 মাস অন্তর অন্তর সে ডাক্তারের কাছে যাবে, সেখানে ওই 3 মাস অন্তর অন্তর সে চেক আপ করাবে, এবং 6 মাস অন্তর অন্তর আবার 2 বছরের পর আগামী 3 বছর 6 মাস অন্তর অন্তর সে যাবে। সেখানে তার কাজ হচ্ছে যে ডাক্তার তাকে পরীক্ষা করে দেখবে যে কোনো তার শরীরে কোনো মানে ডেঞ্জার সাইন্স রয়েছে কিনা, আর নইলে আর বছরে একবার করে তাদেরকে ম্যামোগ্রাম করতে হবে। শুধু এটাই বলা যে যাদের ক্যান্সার হয়নি তারা ম্যামোগ্রাম করতে পারে 1 থেকে 2 বছর অন্তর অন্তর, কিন্তু যারা ক্যান্সার হয়ে যারা চিকিৎসা করেছে তাদের প্রত্যেক বছর ম্যামোগ্রাম করা উচিত, অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 5 ইয়ার্স, মানে 5 বছর অবধি। সেক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের স্ক্রিনিং পদ্ধতি কি কি রয়েছে? স্তন ক্যান্সারের স্ক্রিনিং পদ্ধতি রয়েছে, এক হচ্ছে অবভিয়াসলি ম্যামোগ্রাফি, যেটা আমি আগেও বলেছি যে 50 বছরের থেকে শুরু করা যায় প্রত্যেক 1 থেকে 2 বছর, এবং যারা হাই রিস্ক মানে যাদের ধরুন বংশানুগত মানে তাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, বা যারা ধরুন প্রায় চেস্টে রেডিয়েশন পেয়েছে বা রশ্মি পেয়েছে চাইল্ডহুড লিউকেমিয়ার জন্য বা লিম্ফোমার জন্য, তারা একটা হাই রিস্ক ইন্ডিভিজুয়াল হয়ে যায়। তাদেরকে ম্যামোগ্রাফির সঙ্গে তাদের আমরা এমআরআই ব্রেস্টও করা যায়, সেটা এক ধরনের স্পেশাল এমআরআই। সেখানে দেখা গেছে যে সেখানে আমরা ক্যান্সারটা অনেক আরও আগে স্টেজে ধরে ফেলতে পারি। তো বলা হয় যে 1 বছর ম্যামোগ্রাম করলো, পরের বছর এমআরআই করলো, আবার 1 বছর ম্যামোগ্রাম 1 বছর এমআরআই এরকম। এবং যারা হাই রিস্ক তাদেরকে অবশ্য বলা হয় যে তারা যেন তাদের নিয়মিত তারা যেন সেলফ ব্রেস্ট এক্সামিনেশনও করতে পারে। তারা যাদের কোনো যদি দেখে যে তার ব্রেস্টে কোনো সোয়েলিং বা কোনো নতুন করে কোনো সোয়েলিং হলো বা কোনো স্কিনে কোনো বা চামড়ায় কোনো পরিবর্তন হলো, তারা যেন 1 বছরের মধ্যে তারা যদি লক্ষ্য যদি করে, তারা যেন তাদের ডাক্তারের সঙ্গে যেন যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে ডক্টর গাঙ্গুলি, আরও একটা যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে সাধারণ মানুষেরা কিন্তু এটা ভাবেই যে একবার ধরুন তারা সুস্থ হয়ে গেল ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার থেকে, তারপরে কি আবারও সেই আশঙ্কা একবার তৈরি হতেও পারে? হ্যাঁ, মানে আনফর্চুনেটলি ব্রেস্ট ক্যান্সার আজকে কারো চিকিৎসা হয়ে গেল, সার্জারি হয়ে গেল বলে টিউমারটা চলে গেল সেরকম না। কারণ স্তন ক্যান্সার দেখা গেছে যে শুধু স্তনেই থাকে না, রক্ত সঞ্চালনের রাস্তায়ও থাকে, তার জন্যই আমরা কিমোথেরাপি বা টার্গেটেড থেরাপি দিই। দেখা গেছে যে তাদের রিস্ক ফ্যাক্টরস একটা থেকেই যায়, এবং তাদের ফেরত আসা প্রবণতা ডিপেন্ড করে ব্রেস্ট ক্যান্সারের উপর। কিছু ব্রেস্ট ক্যান্সার আছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, সেটা হচ্ছে সবচেয়ে অ্যাগ্রেসিভ ধরনের ক্যান্সার। দেখা গেছে যে তার কেউ ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হয়, তাদের 2 বছরের মধ্যে 30% রোগ ফেরত আসার প্রবণতা থাকে। যারা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, তাদের রিস্কটা থেকে যায় নেক্সট 5 বছরে হয়তো 30 to 40% একটা ফেরত আসার সম্ভাবনা থাকে। এবং যারা হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, তাদের রিস্কটা 7-8 বছরে একটা 30 to 40% থাকে। শুধু এটাই বলবো যে চিকিৎসা হয়ে গেল বলে আপনি ডাক্তারের কাছে যাবেন না, সেটা ঠিক না। রেগুলার ডাক্তারের কাছে নিয়মিত ফলো আপ অবশ্যই করা উচিত, প্রয়োজন অ্যাটলিস্ট মানে নেক্সট 5 বছর অবধি।
সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগেই ডক্টর গাঙ্গুলি ব্রেস্ট লাম্পসের কথা বলছিলেন, সেক্ষেত্রে কিভাবে একটা মানুষ বুঝবে যে তার এই ব্রেস্ট লাম্পস হচ্ছে এবং তার থেকে হয়তো বা একটা ব্রেস্ট ক্যান্সারের একটা আশঙ্কা থাকতেও পারে, কিভাবে মানুষ বুঝবে? যেটা বললাম যে ব্রেস্ট ক্যান্সারের যে লাম্প যেটা হয় সেটা একটা পেইনলেস, মানে কোনো এই লাম্পে কোনো ব্যথা থাকে না। আচ্ছা। এবং লাম্পটা গ্র্যাজুয়ালি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। কোনো মানুষই দেখে যে তার ব্রেস্ট লাম্প হয়েছে কিন্তু সেখানে ব্যথা রয়েছে, সেটা অনেক সময় ইনফেকশনের জন্য হতে পারে। বা কোনো সময় কোনো মানুষ দেখছে হয়তো যে ব্রেস্ট লাম্পটা হয়তো তার মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে ভ্যারি করছে, মানে মাসিকের সঙ্গে বাড়ছে বা কমে যাচ্ছে, সেটাকে বলা হয় ফাইব্রো অ্যাডিনোমা। বা কোনো ব্রেস্ট লাম্প যদি দেখছে যে খুবই মোবাইল, মানে ইজিলি মুভ করছে, মানে সে হাত দিয়ে পরীক্ষা করলে সে বুঝতে পারে, তো সেগুলো হচ্ছে নন ডেঞ্জারাস, মানে নন ওয়ান, মানে ওই লাম্পগুলোতে ভয় নেই, কিন্তু তাও ডাক্তারের সঙ্গে একবার যোগাযোগ করিয়ে নেওয়া উচিত। আচ্ছা, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করছিলাম যে এই স্তন ক্যান্সারের কিন্তু বিভিন্ন পর্যায় রয়েছে বা বিভিন্ন স্টেজেস রয়েছে, সেই প্রত্যেকটা স্টেজের ক্ষেত্রে চিকিৎসা কি আমি আরো একবার জানতে চাইবো, এবং তার পাশাপাশি প্রত্যেকটা স্টেজ থেকে কি সুস্থ হওয়ার সম্ভাবনাটা থাকে? হ্যাঁ, যেটা স্টেজ 1 যেটা ব্রেস্ট ক্যান্সার, সেখানে সার্জারি এবং ব্রেস্ট ক্যান্সারের নেচারের উপর ডিপেন্ড করে। ট্রিপল নেগেটিভ বা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হয় তাদেরকে আমরা কিমোথেরাপি বা টার্গেটেড থেরাপি দেওয়া হয়। যারা হরমোন পজিটিভ তাদেরকে আমরা শুধু ট্যাবলেট দিলেই হয়ে যায়। আমার স্টেজ 2 বা 3 ব্রেস্ট ক্যান্সারে সার্জারি, কিমোথেরাপি, রেডিয়েশন সবই লাগে। এবং স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সারে, যেটা আমি আগেও বলেছিলাম, সেখানে সার্জারির কোনো রোল নেই, সেখানে শুধু কিমোথেরাপি। এবং ব্রেস্ট ক্যান্সারের নেচারের উপর ডিপেন্ড করছে, যদি হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি থাকে তাদেরকে এখন আর আমরা কিমোথেরাপি দিই না, তাদেরকে আমরা ট্যাবলেট থেরাপি দিই। এবং যারা ধরুন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার তাদেরকে শুধু কিমোথেরাপি বা ইমিউনোথেরাপিও আজকের দিনে অ্যাপ্রুভ হয়েছে কিছু ক্ষেত্রে। এবং হরমোন এবং HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারে সেখানে কিমোথেরাপি এবং টার্গেটেড থেরাপি দেওয়া যায়। সেক্ষেত্রে অনেকেই গর্ভ নিরোধক ট্যাবলেট কিন্তু ইউজ করেন, যেহেতু এখন অবশ্যই মডার্ন এরা, প্রত্যেকে হয়তো সেই সময় নিজেদের মাতৃত্ব সেই সময় তারা চাইছেন না, সেখানে গর্ভ নিরোধক যে ট্যাবলেটসগুলো আছে সেগুলো কি কোথাও গিয়ে এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা আরো বাড়ায়? আগেকার দিনে যে গর্ভ নিরোধক যে ট্যাবলেটগুলো ছিল সেখানে হরমোনের মাত্রা বেশি থাকায় একটা ব্রেস্ট ক্যান্সারের রিস্ক থাকতো, কিন্তু আজকের দিনে যে গর্ভ নিরোধক যে ট্যাবলেটগুলো রয়েছে সেখানে হরমোন লেভেল কম থাকায় ঝুঁকিগুলো কম থাকে, কিন্তু ঝুঁকি তাও থেকে যায়। আচ্ছা ডক্টর গাঙ্গুলি, আমি যে বিষয়টা আপনাকে আগেও বললাম যে একটা মানুষ সে সুস্থ হয়ে গেল, তার হয়তো বা কিছু আশঙ্কা থাকছে, কিন্তু সেখানে তার কি কি মেনটেন করে চলা উচিত যাতে এই স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারে যাতে সে আবারও আক্রান্ত না হয়ে উঠতে পারে? সেখানে যেটা মেনটেন করা উচিত, এক হচ্ছে রেগুলার ফলো আপ ডাক্তারের সঙ্গে, এবং দ্বিতীয় হচ্ছে সেটা লাইফস্টাইল, সে যেন বেশি ওয়েট যেন না গেইন করে। আচ্ছা। এবং তার ডাক্তারের যদি তার কোনো ওষুধ যদি দিয়ে থাকে সেই ওষুধ যেন সে ঠিকমতো খেতে থাকে, এবং সে যেন মেইন হচ্ছে তার ওয়েট গেইন যেন না করে, সে যেন তার রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে যেন থাকে। অবভিয়াসলি সে নর্মাল জীবনযাপন নিশ্চয়ইভাবে লিড করতে পারে, কিন্তু হ্যাঁ, কেউ যদি কোনো ধূম্রপান বা মদ্যপান করতো তাকে বলা হবে সে যেন ধূম্রপান বা মদ্যপান যেন করে। এবং আরেকটা জিনিস, তার যদি কোনো ওয়ার্নিং সাইন্স যদি থাকে, মানে সে যদি কোনো উপসর্গ দেখছে যে তার ওজন কমছে বা কিছু ডেঞ্জার সাইন যদি থাকে, সেগুলো হলে সে যেন অবশ্যই সে যেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে। আচ্ছা, সেক্ষেত্রে ডক্টর গাঙ্গুলি আরও একটা প্রশ্ন কিন্তু অনেক মানুষেরই থাকে যে যেহেতু আমরা অবশ্যই আমাদের এই আলোচনায় কিন্তু মহিলাদের পার্টটা অনেকটাই বেশি রয়েছে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি পুরুষদেরও এই স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, পুরুষদেরও থাকে, যদিও তাদের মানে ইনসিডেন্সটা খুবই কম। পুরুষদের থাকে যারা হচ্ছে মানে ধরুন একই ধরুন মানে কারো ধরুন বংশানুগত বা জেনেটিক তাদের যদি থাকে, আচ্ছা, তো তাদের একটা মেল ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক থাকে। বা ধরুন কারো ধরুন একটা লিভার ডিজিজ আছে, সিরোসিস অফ লিভার, বা কারো ধরুন একটা ওবেসিটি, কেউ যদি খুব বেশি ওবিস যদি হয়, তো তাদের একটা অ্যাবনর্মাল হরমোন লেভেল তৈরি হয় বডিতে, তো তখন সেই কারণে তাদের একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। বা যেমনি মহিলাদের ক্ষেত্রেও যেমনি প্রায়ের আগে কেউ যদি ছাতিতে যদি রেডিয়েশন যদি থাকে তাদের যেমনি রিস্ক বেড়ে যায়, তেমনি পুরুষরাও যদি আগে ধরুন চেস্টে বা বুকে কোনো রেডিয়েশন পেয়েছে তাদেরও পরবর্তীকালে একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার
সম্ভাবনা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে পুরুষেরা কি করে প্রাথমিক ধাপে বুঝবেন যে তারা হয়তো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছে? অ্যাকচুয়ালি পুরুষদের জন্য ম্যামোগ্রাফি করা যায় না। তাদের যদি কোনো সোয়েলিং বা কিছু লাম্প যদি তাদের ব্রেস্টের এরিয়ায় যদি ফিল যদি করে, তারা যেন অবশ্যই তাদের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে মেল ব্রেস্ট ক্যান্সার খুব লেস অ্যাগ্রেসিভ হয়, আচ্ছা, কম, কিন্তু সেখানে সার্জারি, কিমোথেরাপি, রেডিয়েশন দিয়ে অনেক মানুষই অনেক দিন সুস্থ স্বাভাবিক জীবনযাপন লিড করতে পারে। সেক্ষেত্রে ডক্টর গাঙ্গুলি, এখানে একটা প্রশ্ন আসে, স্বাভাবিক প্রশ্ন, যে মহিলাদের থেকে কি তাহলে পুরুষের যদি স্তন ক্যান্সার হয়ে থাকে সেটা কি দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, কারণ পুরুষদের যে মেল ব্রেস্ট ক্যান্সার হয় সেটা একটা হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে হয়। হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার অনেক ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে লো গ্রেড, মানে তার অ্যাগ্রেসিভনেসটা অনেক কম কম্পেয়ার টু দ্য মহিলাদের জন্য ওই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হয়, তারা অনেক ধরনের মানে অ্যাগ্রেসিভ। তো সেখানে হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার খুব লেস অ্যাগ্রেসিভ বলে তো পুরুষদের ব্রেস্ট ক্যান্সার হলে তাদের সুস্থ হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। আচ্ছা ডক্টর গাঙ্গুলি, এখানে অবশ্যই অনেকের প্রশ্ন থাকবে যে যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তাদের ঠিক কি কি ডায়েট ফলো করা উচিত? ওরকম মানে ডায়েট মানে শেষ নরমাল, মানে আমি আমার পেশেন্টদের বলি, কারণ আপনি এক্ষুনি বলছিলেন যে ওয়েট গেইন কিন্তু তারা করতে পারবে না, হ্যাঁ, মানে অনেক কিছু বিষয় হয়তো মেনে চলতে হবে। হ্যাঁ, কিন্তু মানে আজকে আমি বলছি না যে কাউকে যে সে মানে পুরো ডায়েট করবে। মানে আমাদের যেমনি এটা মানুষের একটা যেমনি ধারণা আছে যে চিনি খেলেই ক্যান্সার হয় এবং চিনি না খেলে ক্যান্সার হয় না, সেটা এমনি খুব ভুল। মানে সে যেন নর্মাল, মানে সে রেস্টুরেন্টে গিয়েও মাঝে মধ্যে সে খেতে পারে, সে বাড়িতে সে মাংস ভাত সব কিছুই সে খেতে পারে, অবশ্যই সীমিতভাবে, প্রত্যেক দিন খাওয়া উচিত না। এবং সে যখনই মানে এবং সে রেগুলারলি যেন সপ্তাহে 7 দিনের মধ্যে যেন 5 দিন অ্যাটলিস্ট 20 to 30 মিনিট সে যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ যেন করে। সে যদি নর্মাল ওয়াকিংও যদি করে, সেটাও তার ক্ষেত্রে ওয়েট গেইনটাকে প্রিভেন্ট করবে। এবং সেই ওয়েট গেইনটা প্রিভেন্ট করলে সে শুধু ক্যান্সারের থেকে মানে ফেরত আসা থেকে সে মুক্তি পাবে না, তার কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার হাইপারটেনশন, সুগার থেকেও মুক্তি পাবে। আমি আমার পেশেন্টদের বলি সে নর্মাল মানে বাইরে গিয়েও খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে ডক্টর গাঙ্গুলি, অনেক মানুষই কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার পর কিন্তু একটু মানসিকভাবে ভেঙে পড়েন, তাদের জন্য ঠিক কি কি করা উচিত, মানে তাদের পরিবারের ঠিক কতটা তাদের পাশে থাকা উচিত? সেটাই, পরিবারের সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি নিজে দেখেছি একটা স্টিগমা বা আনফর্চুনেটলি খুব দুর্ভাগ্যবশত একটা স্টিগমা হয়ে যায়। কারণ অনেক মানুষও বলে যে একই থালায় খাবো কিনা, একই সঙ্গে খাবো কিনা, এগুলো হচ্ছে মানে খুবই ভুল। মানে এগুলো প্লিজ করবেন না। ব্রেস্ট ক্যান্সার বা যে কোনো ক্যান্সারই কোনো ছোঁয়াচে না। সে তার মানে কোনো মহিলা যদি সে তার নাতি বা নাতনির সঙ্গে যদি খেলতে চায়, তার নাতি বা নাতনির ক্যান্সারের রিস্ক বাড়ে না। প্লিজ খেলতে দেবেন। পরিবারের সাপোর্ট খুবই দরকার। এবং অবশ্যই যদি কোনো সে যদি মানসিক অবসাদ যদি হয়, সে যেন তার ডাক্তারের সঙ্গে যেন খোলাভাবে যেন কথা বলতে পারে। কারণ আমাদের সাইকো অঙ্কোলজিস্টও থাকে যারা একটা কাউন্সিলিং করে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা পেশেন্ট গ্রুপ। কারণ যে কোনো হসপিটালে অনেক ব্রেস্ট ক্যান্সার পেশেন্টরা যখন অপেক্ষা করে ওপিডি বা ডে কেয়ারে, তারা তাদের নিজেদের সঙ্গে আলোচনা করতে পারে এবং তারা তাদের নিজস্ব প্রবলেম আলোচনা করতে পারে, এবং সেখানে অনেক ক্ষেত্রে ইট হেল্পস দেম। সো আমি বলবো যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে বলেই যে প্লিজ কোনো ডিসক্রিমিনেশন বা ওরকম কিছু করবেন না, এবং খোলাভাবে আলোচনা করুন। অনেক মানুষ রয়েছে যারা আপনাকে সাহায্য করবে এই ক্যান্সারের জার্নি থেকে আপনাকে ঠিক করার। অর্থাৎ সেক্ষেত্রে ডক্টর গাঙ্গুলি, আমার একেবারে শেষ প্রশ্ন যেটা থাকবে যে তার মানে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার আপনার যে বর্ণনা সেই অনুযায়ী কিন্তু নিরাময়যোগ্য, কিউরেবল? নিশ্চয়ই, যারা যদি স্টেজ 1 to 3 যদি হয় সেখান থেকে নিরাময়যোগ্য, এবং সেখান থেকে আমরা পেশেন্টকে ট্রিট করি যে নিরাময় করার উদ্দেশ্য নিয়ে। প্লিজ ভাববেন না যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে মানেই যে কারো জীবন শেষ, সেরকম না। আজকের দিনে অনেক উন্নত মানের ট্রিটমেন্ট এসছে, এবং সেই ট্রিটমেন্ট করে আজকের দিনে পেশেন্টরা মানে যারা স্টেজ 1 to 3, স্টেজ 1 থেকে 3 তো দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে, এবং যারা আনফর্চুনেটলি যারা স্টেজ 4-এও রয়েছে তারা 3 বছর, 4 বছর, 5 বছরও ঠিকভাবে বেঁচে রয়েছে। তো প্লিজ ভাববেন না যে ব্রেস্ট ক্যান্সার মানে জীবন শেষ।
একেবারে ধন্যবাদ আপনাকে ডক্টর গাঙ্গুলি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং অবশ্যই আশা করছি আমাদের যারা দর্শকরা আছেন, যারা সাধারণ মানুষ যারা এই প্রোগ্রামটা দেখছেন, তারা নিশ্চয়ই আন্দাজ করতেই পারবেন যে ডক্টর গাঙ্গুলি যেটা শেষ কথা বললেন যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু কিউরেবল, অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই যদি আপনাদের মনে হয়ে থাকে যে কোনো সমস্যা হচ্ছে, দ্রুত আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এবং তার থেকে সব থেকে বড় কথা, আমাদের এই ডাক্তার বলছে অনুষ্ঠানের যে শেষ বার্তা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ডাক্তার বলছেন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।